হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস ইউনিভার্সিটিতে। আর আমরা এসএসসির জিকে পোর্শন বাংলায় যে সিরিজ শুরু করেছিলাম সম্পূর্ণ ফ্রিতে, যেখানে জিকের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন কিংবা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে নিয়ে আমরা রিলিজ করছি, যেখানে আপকামিং যে এক্সামগুলো রয়েছে তোমাদের বারবার করে দেখেছিলাম, যা আমাদের মূলত টার্গেট আমাদের সিজিএল, এইচএস লেভেল, এমটিএস, জিডি, সিপিও কিংবা স্টেনোগ্রাফার কিংবা ফেজের এক্সামগুলো। অর্থাৎ এবছরের এসএসসির যে হট কেক এক্সামগুলোর ক্যালেন্ডার প্রকাশ হয়ে গেছে, টেন্টেটিভ ডেট বলে দিয়েছে। তো সেই এক্সামগুলো যার তারিখ তোমরা দেখতে পাচ্ছ টিক দেওয়া রয়েছে, জুলাই থেকে শুরু হচ্ছে, পর 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 চলবে একদম। তুমি যদি জিডি কনস্ট ধরে নাও জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত। তো সেই জিনিসগুলোকে মাথার মধ্যে রেখেই আমরা সম্পূর্ণ কিন্তু সিরিজ করছি, প্রতিটা সেশন কিন্তু আমরা কভার করে দেব। তো আজকে আজকে সেই ক্লাসেরই পরের টপিক আমরা আলোচনা করছি, যেটা সম্পূর্ণ আমার মাথায় রাখছি আমরা, যারা একদম শুরু করছো এবং যারা মোটামুটি পড়াশোনা করে ফেলেছো তাদেরকে মাথার মধ্যে রেখে। এবার যারা অ্যাডভান্স লেভেল রয়েছে তাদেরকে বারবার করে বলছি, বাবা তোমাদেরকে দরকার সেটা হচ্ছে হিউজ হিউজ মক টেস্ট অ্যাটেন্ড করো, আর তার কমপ্লিট অ্যানালিসিস করো, এবং যে পোর্শনে ডাউট থাকছে তার অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ করার চেষ্টা করো। কোনো সমস্যা হলে ডাইরেক্ট যোগাযোগ করে নাও স্ক্রলে যাওয়া নাম্বারে। এনিওয়ে, আমরা চলে আসি আজকের মূল টপিকে। পরের দিনের সিরিজের পরের থেকে কি দেখতে পাচ্ছি, কোশ্চেন কোশ্চেন দেওয়া আছে, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ সিলেক্টেড অ্যাজ দ্য শেরপা ফর ইন্ডিয়াস G20 হোস্টেড ইন 2022-23। ঠিক আছে, 22-23 সালে যে ইন্ডিয়াতে G20 যেটা হয়েছিল সামিট, তার শেরপা কে ছিলেন? ঠিক আছে, অপশন এ পীযূষ গোয়াল, অপশন বি অশ্বিনী বৈষ্ণব, অপশন সি শক্তিকান্ত দাস, অপশন ডি অমিতাভ কান্ট। কি হবে অ্যান্সার? তোমরা দ্রুত অ্যান্সার জানিয়ে দাও কমেন্টে। কি হবে, পীযূষ গোয়াল নাকি অশ্বিনী বৈষ্ণব কি নাকি শক্তিকান্ত দাস নাকি অমিতাভ কান্ট? স্যার, এটার অ্যান্সার অমিতাভ কান্ট ইজ দ্য রাইট অ্যান্সার। যদি আমরা G20 নিয়ে একটু দেখাশোনা করে নিই, পড়াশোনা করে নিই, 2024 সালে যে G20 সামিট হয়েছে, যেটা 19তম মিটিং, সেই মিটিংটা কিন্তু হয়েছে কোথায়? রিও দে জেনেরিওতে, অর্থাৎ ব্রাজিলে। যেটা হয়েছে নভেম্বরের 18 থেকে 19 তারিখ, মানে কোথায়? নভেম্বর মাসের 2024 সালে। কোথায়? রিও দে জেনেরিও, ব্রাজিলে। ঠিক। এবং এই সামিটের থিম কি ছিল স্যার? এই সামিটের থিম ছিল বিল্ডিং আ জাস্ট ওয়ার্ল্ড অ্যান্ড এ সাস্টেনেবল প্ল্যানেট। বিল্ডিং জাস্ট ওয়ার্ল্ড সাস্টেনেবল প্ল্যানেট। রিও জেনারিও ডিক্লারেশন এমফাসাইজড কিসের ওপর জোর দিয়েছিল এই সামিটটা? বিলিয়নিয়ার ট্যাক্সেশন, এনার্জি ট্রানজিশন, সাপোর্ট ফর COP30 ইন ব্রাজিল অ্যান্ড গ্লোবাল চ্যালেঞ্জেস। বৈশ্বিক সমস্ত রকম সমস্যাগুলোর মোকাবিলা করার জন্য, এবং যারা বড় লোক তাদের থেকে ট্যাক্স কি করে নেওয়া যায়, এনার্জি ট্রান্সপোর্ট ট্রানজিশন কিভাবে হবে, এগুলোর উপর ডিপেন্ড করে ব্রাজিলের রিও দে জেনারিওতে কিন্তু 2024 সালে সামিটটা হয়েছিল, নভেম্বর মাসে 18 তারিখ থেকে 19 তারিখ 2024 সাল। যার থিম ছিল বিল্ডিং আ জাস্ট ওয়ার্ল্ড অ্যান্ড সাস্টেনেবল প্ল্যানেট। তাহলে 2025 সালের G20 সামিট কোথায় হচ্ছে? এটা হবে জোহান্সবার্গ, সাউথ আফ্রিকাতে। জোহান্সবার্গ, সাউথ আফ্রিকা। তো এটা খেয়াল রেখো বাবা, 2022-23 ইন্ডিয়াতে হয়েছে। ঠিক। তারপরে 2024 তোমার ব্রাজিলে রিও দে জেনেরিওতে হয়েছে। আর 2025 জোহান্সবার্গে হবে, সাউথ আফ্রিকা। এই সিরিজটা একটু খেয়াল রেখো। চলো পরের কোশ্চেনে চলে আসি আমরা। বলো, পূর্বাঞ্চল হিমালয়া ডাজ নট কম্প্রাইজেস অফ, নিচের কোন অপশনটা পূর্বাঞ্চল হিমালয়ের মধ্যে পড়ে না? অপশন এ নাগা হিল, নাকি অপশন বি পীরপাঞ্জাল রেঞ্জ, নাকি অপশন সি মণিপুর হিল, নাকি অপশন ডি মিজো হিল? বলো, দ্রুত কমেন্টে জানিয়ে দাও। তাহলে স্যার আমরা যদি একটুখানি ম্যাপ পয়েন্টিং করে ব্যাপারটা দেখেই নিই, তাহলে স্যার কি দেখবো? চলো, আমরা জানি হিমালয়া, আমরা জানি স্যার হিমালয়া উত্তর থেকে দক্ষিণে 4টে সিরিজে বিভক্ত। নর্থ থেকে সাউথে 4টে বিভক্ত। আমি একদম ইনশর্ট তোমাদের রিভিশন দিয়ে দিচ্ছি বাবা, দেখে নাও। উত্তরে হচ্ছে ট্রান্স হিমালয়, তার দক্ষিণে তোমার হচ্ছে গ্রেট হিমালয়, তারপরে স্যার তার দক্ষিণে স্যার লেজার হিমালয়, আর তার দক্ষিণে স্যার শিবালিক হিমালয়। অর্থাৎ ভারতের যদি আমরা ম্যাপটাকে ফটাফট মাথার মধ্যে যদি ক্যাপচার করে নিই,
ভারতের উত্তর দিকের ম্যাপটাকে যদি আমরা একটু রিক্যাপচার করার চেষ্টা করি, তাহলে স্যার কি দেখতে পাবো? মোটামুটি করে স্যার আমরা একটু আঁকার চেষ্টা করছি, দেখে নাও। খুব দারুণ আমি আঁকতে পারি না, বাট যেটুকু বোঝানোর জন্য দরকার সেটুকু চেষ্টা করছি বাবা। মোটামুটি স্তরে আমরা ইন্ডিয়ার উত্তর দিকে হিমালয়, সেটা আমরা জানি। তো ধরে নাও এই লাল দাগটা তোমার হচ্ছে ট্রান্স হিমালয় রিজিয়ন। তারপরে গ্রেট হিমালয় রিজিয়ন, একদম এখান থেকে শুরু হয়, এরকম ভাবে চলে যায় অরুণাচল প্রদেশ পর্যন্ত। এটা হচ্ছে গ্রেট হিমালয় রিজিয়ন। তারপরে স্যার চলে আসে লেজার হিমালয় রিজিয়ন, এটা তোমার হচ্ছে লেজার হিমালয়। আর একদম তলার দিকে স্যার চলে আসে কে? চলে আসে শিবালিক হিমালয়, এটা আমরা জানি। আবার পূর্ব থেকে পশ্চিম দিক, অর্থাৎ পশ্চিম দিক, এটা হচ্ছে পূর্ব দিক, সেই নিরিখে হিমালয়কে আমরা নদী সর্বস্ব দিক থেকে কিন্তু কতগুলো ভাগে ভাগ করতে পারি। যেমন স্যার এই দিক দিয়ে কে রয়েছে? ইন্দাস রিভার। স্যার এখান দিয়ে কে রয়েছে? সুতলেজ রিভার। স্যার এখান দিয়ে কে রয়েছে? কোশি রিভার। স্যার এখান দিয়ে কি রয়েছে? তিস্তা রিভার। আবার স্যার এখান দিয়ে কে ঢুকছে? ব্রহ্মপুত্র রিভার। তাহলে এই যে পাটটা, এই পাটটাকে আমরা বলছি পূর্বাঞ্চল হিমালয়। একে বলছি পূর্বাঞ্চল হিমালয়। এই পূর্বাঞ্চল হিমালয়কে যদি আমরা ইনশর্ট পড়ার চেষ্টা করি, তাহলে স্যার আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই এরকম একটা জায়গা। ধরে নাও, ফটাফট আমরা একটু কনসেপ্ট ক্লিয়ার করে নিই। স্যার এটা কোন জায়গা তোমরা আশা করি আন্দাজ করে ফেলেছো? বলো স্যার, এটা কোন রাজ্য? এটা হচ্ছে সিকিম। স্যার এটা হচ্ছে ভুটান। স্যার এটা হচ্ছে তিব্বত বা চাইনা। স্যার এই দিকের রাজ্যটার নাম কি? পশ্চিমবঙ্গ। স্যার এই দিকটা কোন রাজ্য? স্যার এটা হচ্ছে মেঘালয়া। স্যার ওপরেরটা আসাম। স্যার এই দিকটা কোন রাজ্য? স্যার এটা হচ্ছে অরুণাচল প্রদেশ। স্যার এটা কি? নাগাল্যান্ড। স্যার এটা মণিপুর। স্যার এটা মিজোরাম। আর এটা ত্রিপুরা। স্যার এদিকে মায়ানমার। আর মাঝখানে এখানে বাংলাদেশ, তলার দিকে বে অফ বেঙ্গল। স্যার আমরা জানি, তাই না? তো এই রকম জায়গাতে ডাফলা, মিরি, আবোর, এই পাহাড়গুলোর নাম তোমরা শোনো। স্যার এখানে রয়েছে মিশমি পাহাড়, মিশমি। স্যার এখান দিয়ে রয়েছে পাটকই ব্রুম পাহাড়। স্যার এখান দিয়ে রয়েছে তোমার নাগা হিল, যার হাইস্ট পয়েন্টের নাম কি? সারামাতি। সবরমতী নয় কিন্তু, সারামাতি হচ্ছে এখানকার হাইস্ট পয়েন্টের নাম। এখানে তোমার রয়েছে মণিপুর হিল, মণি হিল, যার হাইস্ট পয়েন্টের নাম কি? মাউন্ট ইশো। এখানে তোমার রয়েছে মাউন্ট ব্লু, ব্লু মাউন্টেন, বা যার হাইস্ট পয়েন্টের নাম হচ্ছে ফংপুই। তোমরা এগুলো তো পড়োই বাবা, তাই না? স্যার এখানে ত্রিপুরি হিল, হাইস্ট পয়েন্টের নাম বেতলিং শিব, বেতলিং শিব। মেঘালয়তে স্যার এখানটায় গারো, এখানে খাসি, এখানে
জয়ন্তিয়া। এখানে স্যার বড়াইল রেঞ্জ রয়েছে, বড়াইল রেঞ্জ। আর এখানে মিকির পর্বত বা মিকির পাহাড় রয়েছে আসামে, যেটা হাইস্ট পয়েন্ট। তো এইগুলো হচ্ছে তোমার পূর্বাঞ্চল হিমালয়। কিন্তু এই লেজার হিমালয়ের স্যার এই পার্টিকুলার এই জায়গাটা, এই যে জায়গাটা, এইখানে তো তোমার পীর পাঞ্জাল রয়েছে, পীর পাঞ্জাল রেঞ্জ। তাহলে পীর পাঞ্জাল রেঞ্জের সাথে পূর্বাঞ্চল হিমালয়ের কোনো সম্পর্ক নেই। তাহলে নাগায় পাহাড়, মণিপুর পাহাড়, মিজো পাহাড় সবকটাই কিন্তু পূর্বাঞ্চল হিমালয়ের পার্ট। তো অ্যান্সার হচ্ছে স্যার কোনটি পার্ট নয়, পীর পাঞ্জাল রেঞ্জ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি পূর্বাঞ্চল হিমালয়ের মধ্যে পড়ে না, এটা লেজার হিমালয়ের মধ্যে পড়ে। ঠিক জম্মু কাশ্মীর এবং এইচপির সাথে এর সম্পর্ক রয়েছে, মনে থাকবে। চলো পরের কোশ্চেনে চলে আসি আমরা। 13 নম্বর, ইন হুইচ ইয়ার ডিড ইন্ডিয়া মেক ইটস অলিম্পিক ডেবিউট ইন হকি? হকিতে ভারত অলিম্পিকে আত্মপ্রকাশ করেছিল কত সালে? অপশন এ 1936 সাল, অপশন বি 1932 সাল, অপশন সি 1924 সাল, অপশন ডি 1928 সাল। বলো দ্রুত বলো, অ্যান্সার কি হবে? 1936, 1932, 1924 নাকি 1928? অ্যান্সার কি হবে স্যার? এটা রাইট অ্যান্সার হবে 1928 সাল। একটু হিস্ট্রি দেখে নাও। ইন্ডিয়ান হকি টিম ওন এ গোল্ড মেডেল, সোনা পেয়েছিল at the Amsterdam Olympics in 1928। কার এগেনস্টে? নেদারল্যান্ডের এগেনস্টে। তাহলে প্রথমবারই ভারত যবে ডেবিউ করলো, প্রথমবার যখন ভারত অলিম্পিকে অংশগ্রহণ করলো হকিতে, সে বছরই কিন্তু ইন্ডিয়ান হকি টিম সোনা জয়লাভ করছে 1928 সালে আমস্টারডাম অলিম্পিকে। কাদের এগেনস্টে জয়লাভ করেছিল? নেদারল্যান্ডের এগেনস্টে। পরের পয়েন্ট স্যার আরেকটা কি মনে রাখবে, জয়পাল সিং ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান হকি টিম। সেই সময়তে জয়পাল সিং ছিলেন ইন্ডিয়ার হকি টিম, অর্থাৎ ভারতবর্ষ যখন প্রথম হকি টিমে পারফর্ম করে সেই সময় সেই টিমের হকি টিমের ক্যাপ্টেনের নাম কি? জয়পাল সিং। এছাড়া ধ্যানচাঁদ ছিলেন, ধ্যানচাঁদ স্কোরড হাইয়েস্ট নাম্বার অফ গোলস, 14খানা গোল দিয়েছিলেন ধ্যানচাঁদ সেই সময় হকিতে, যাকে আমরা হকির জাদুঘর বলি ভারতের। সেই ধ্যানচাঁদ সবচেয়ে বেশি গোল দিয়েছিলেন, 14খানা গোল 1928 নেদারল্যান্ডসের বিরুদ্ধে, 1928 অলিম্পিকে, আমস্টারডাম অলিম্পিকে। ইন্ডিয়ান হকি টিম ওন গোল্ড মেডেলস ইন 6 কনজিকিউটিভ সামার অলিম্পিক্স। পরপর 6বার জিতেছিল ইন্ডিয়ান হকি টিম। 1928 সাল, 1932 সাল, 1936 সাল, 1948 সাল, 1952 সাল এবং 1956 সাল। এই পরপর 6বার গোল্ড জিতেছিল ইন্ডিয়ান হকি টিম। অ্যান্ড দেন 2 টাইমস ল্যাটার, আরো 2 বছর পর 64 থেকে 68, আর 64 থেকে 80, এই দুবারও, আরো দুবার কনজিকিউটিভ ভাবে নয়, টোটাল তোমার এইদিকে 6বার আর এদিকে 2বার, টোটাল 8বার গোল জিতেছে ইন্ডিয়ান হকি টিম। Indian hockey teams under the leadership of Manpreet Singh has also qualified for the Tokyo Olympic. টোকিও অলিম্পিকেও কিন্তু ইন্ডিয়ান হকি টিম চান্স পেয়েছিল। ঠিক, তো অলিম্পিকের যে হকির যে গল্প, তার মধ্যে কিন্তু এই ইতিহাসটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালো করে দেখে নিও বা জেনে নিও। তাহলে 1928 সালে প্রথমবার ভারতবর্ষে হকি টিম, ন্যাশনাল হকি টিম, তারা অলিম্পিকে অংশগ্রহণ করছে এবং সেই বছরই কিন্তু তারা গোল্ড মেডেল জয়লাভ করছে এবং যার ক্যাপ্টেনের নাম হচ্ছে জয়পাল সিং ছিল। ধ্যানচাঁদ সে বছর সব থেকে বেশি গোল করেছিলেন। ঠিক, চলো পরের কোশ্চেনে চলে আসি। A student on his school assignment is taking a session on how to make compost at home for using it at a park. Which fundamental duty is he performing? বাংলায়, একজন ছাত্র তার স্কুল অ্যাসাইনমেন্টে পার্কে ব্যবহার করার জন্য বাড়িতে কিভাবে কম্পোস্ট তৈরি করা যায় সে সম্পর্কে একটা সেশন নিচ্ছে। এটি তার কোন ধরনের মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে? অপশন এ কি বলছে? ব্যক্তিগত সমষ্টিগত কার্যকলাপের সকল ক্ষেত্রে উৎকর্ষ অর্জনের একটা প্রচেষ্টা, টু স্ট্রাইভ টুয়ার্ডস এক্সিলেন্স ইন স্পেয়ার্স অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড কালেকটিভ অ্যাক্টিভিটি, নাকি অপশন বি বলছে টু সেফগার্ড পাবলিক প্রপার্টি অ্যান্ড টু অ্যাবজর্ড ভায়োলেন্স, জনসাধারণের সম্পত্তি রক্ষা করা নাকি সহিংসতা ত্যাগ করা, নাকি অপশন সি বলছে টু ডেভেলপ দ্য সাইন্টিফিক টেম্পার, হিউম্যানিজম অ্যান্ড স্পিরিট অফ ইনকোয়ারি, বৈজ্ঞানিক মেজাজ, মানবতা এবং অনুসন্ধানের যে মনোভাব সেটাকে বিকশিত করার চেষ্টা, নাকি অপশন ডি বলছে টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য ন্যাচারাল
এনভায়রনমেন্ট, প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা, উন্নতি করা ব্যাপার। তো পার্কের গল্প মানে প্রকৃতি। তো অপশন এখানে চলে আসবে কোনটা? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। একটু দেখে নাও ভালো করে। আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস, ভারতবর্ষের সংবিধান, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধানের কত নম্বর পার্টের অংশ? ফটাফট, যারা বেসিক শুরু করেছে তারা ফটাফট করে বলবে। ফান্ডামেন্টাল ডিউটিস, এটা কিন্তু প্রথমে ছিল না, পরবর্তীকালে ইনক্লুড হয়েছিল। এটা পার্ট 4 এর এর মধ্যে রয়েছে। 1976 সালে সরণ সিং কমিটির সুপারিশে এটা ইনক্লুড হয়েছিল পার্ট 4 এর মধ্যে। এবং যেটা কত নম্বর আর্টিকেলের বিষয়বস্তু? 51 এর বিষয়বস্তু ফান্ডামেন্টাল ডিউটিস, যার সোর্সটা কি? সোভিয়েত রাশিয়া, এর থেকে কনসেপ্টটা নেওয়া হয়েছিল। তো টোটাল এই যে ফান্ডামেন্টাল ডিউটিস প্রথমে কিন্তু অনেকগুলো ছিল, 10টা ছিল। পরবর্তীকালে আরো একটা ইনক্লুড করা হয়, যেটা 2002 সালে 86তম অ্যামেন্ডমেন্টের দ্বারা ইনক্লুড করা হয়েছিল। এডুকেশনের জন্য যে কর্তব্য গার্জিয়ানদের, সেইটা বা রাষ্ট্রের কর্তব্য, ঠিক আছে, পরবর্তীকালে ইনক্লুড করা হয়েছিল। তো কি? টু অ্যাবাইড বাই দ্য কনস্টিটিউশন অ্যান্ড রেসপেক্ট দ্য আইডিয়ালস অ্যান্ড ইনস্টিটিউশন, to respect national flag and national anthem, to realize and follow the essential ideals of secularism and democracy and non-violence, to preserve the culture and heritage, to protect the sovereignty, unity and integrity of the nation, to safeguard the public property, to defend the country even at cost of our life, to protect natural resources, to avoid dowry, gambling and other social evils, and to strive towards excellence in the respective of the sphere of অ্যাক্টিভিটিস অফ দ্য ইন্ডিভিজুয়ালস। অর্থাৎ আমাদের এই যে কটা 10টা, রাম 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা ছিল প্রথমে, পরবর্তীকালে একটা এডুকেশনটাকে ইনক্লুড করা হয়েছিল। ঠিক, তো সেই ক্ষেত্রে এটা যেটা দেখতে পাচ্ছি সেটা কি? সেটা হচ্ছে পরিবেশ রক্ষার জন্য যে মানবের কর্তব্য বা মৌলিক কর্তব্য তার মধ্যে পড়ে যাচ্ছে। স্যার ক্লিয়ার? চলো পরের কোশ্চেনে চলে আসি আমরা। In August 2022, the Ministry of Social Justice and Environment launched a DASH scheme with an aim to provide comprehensive rehabilitation services to people engaged in begging in 75 municipalities. 2022 সালের আগস্ট মাসে সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক, মন্ত্রকটার নাম মনে রাখো, সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক, সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট মিনিস্ট্রি, মানে 75টা পৌরসভার ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের ব্যাপক পুনর্বাসন ব্যবস্থা পরিষেবা করার জন্য ব্যবস্থা করেছে। সেটার সেই স্কিমটার নাম কি? টুইঙ্কেল 75, নাকি বিম 75, নাকি স্মাইল 75, নাকি রিক্স 75? স্যার অ্যান্সার কি হবে? অলরেডি তোমরা থাম্বনেলে ছবিটা দেখতেই পাচ্ছ। অ্যান্সার স্যার হয়ে যাবে কি? স্মাইল 75। স্যার কি জিনিস এটা, একটু ডিটেল জেনে নিই। আন্ডার স্মাইল 75 ইনিশিয়েটিভ, এই প্রথম 75 স্মাইল 75 ইনিশিয়েটিভে 75 মিউনিসিপ্যাল কর্পোরেশন, 75টা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে একটা কম্প্রিহেন্সিভ পুনর্বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে, রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করা হচ্ছে ব্যক্তিদেরকে যারা আন্ডার প্রিভিলেজ ব্যক্তি। ঠিক আছে, অর্থাৎ আজাদি কা মহোৎসব, অমৃত মহোৎসব যে উৎসব হয়েছিল, সেই উৎসবে যারা গরিব মানুষ, যারা ভিখারি, যারা দৈনিক অবস্থায় রয়েছে আন্ডার প্রিভিলেজ, তাদেরকে পুনর্বাসন করার জন্য 75 মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে একটা ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, একটা স্কিম নেওয়া হচ্ছে, তার নাম হচ্ছে স্মাইল 75। মিউনিসিপ্যাল কর্পোরেশন in collaboration with NGOs and other stakeholders will cover several comprehensive welfare measures for persons who are engaged in act of begging, যারা ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত, with the focus extensive of the rehabilitation, যাতে তারা ঠিকঠাক করে স্বাস্থ্য পায়, মেডিকেল সুবিধা পেয়ে থাকে, কাউন্সিলিং পায়, অ্যাওয়ারনেস মানে সচেতনতা বৃদ্ধি পায়, শিক্ষা দীক্ষা পায়, স্কিল ডেভেলপমেন্ট হয়, একটু আধটু আর্থিক দিক থেকে তাদের উন্নতি হয়ে থাকে, সমস্ত রকম ভাবে। সেই জন্য গভর্নমেন্টের যে প্রোগ্রাম স্কিল মানে যেগুলো স্কিমগুলো রয়েছে তার সঙ্গে কানেক্ট করার জন্য এই প্রচেষ্টা করা হয়েছিল। মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট, এই যে দপ্তরটা, এই যে মন্ত্রকটা অ্যালোকেট করেছিল 100 কোটি টাকা। 100 কোটি টাকা এই পার্টিকুলার প্রজেক্টের জন্য, স্মাইল প্রজেক্টের জন্য খরচ করা হয় বলে তারা মঞ্জুর করেছিল। তাহলে মন্ত্রটার নাম কি? দ্য মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট।
প্রজেক্টটার নাম কি? স্মাইল 75। অবজেক্টিভ কি ছিল? টু মেক সিটিজ অ্যান্ড টাউনস, যেসব শহরে বা নগরে অ্যান্ড মিউনিসিপ্যাল এরিয়াগুলোতে যারা ভিক্ষাবৃত্তি করে সেখান থেকে যেন তারা ভিক্ষাবৃত্তি ছেড়ে দেয়, অর্থাৎ ভিক্ষাবৃত্তি ফ্রি একটা সমাজ তৈরি করা যায়। টু মেক আ স্ট্র্যাটেজি ফর কম্প্রিহেন্সিভ রিহ্যাবিলিটেশন অফ দ্য পার্সন এঙ্গেজ ইন দ্য অ্যাক্ট অফ বেগিং থ্রু দ্য কোঅর্ডিনেটেড অ্যাকশন অফ দ্য ভেরিয়াস স্টেক হোল্ডার্স, জীবনে যাতে তারা এগিয়ে যেতে পারে, অন্য জীবিকায় নামতে পারে, যাতে বাসস্থান যাতে ভালো হতে পারে, সেই জন্য এক প্রচেষ্টার নামই হচ্ছে স্মাইল 75। আশা করি তোমাদের প্রত্যেককে এই কারেন্ট অ্যাফেয়ার্সটা খেয়াল রাখবে। চলো পরেরটা চলে যাই। হুইচ ইজ দ্য ন্যাশনাল মিশন ফর ফিনান্সিয়াল ইনক্লুশন to ensure access to financial services, namely a basic savings and deposits accounts, remittance, credit, insurance, pension in an affordable manner? আর্থিক অন্তর্ভুক্তির জন্য জাতীয় মিশন নিচের কোনটি যা সাশ্রয়ী মূল্যে মৌলিক সঞ্চয় ও আমানত করতে পারে বা অ্যাকাউন্ট তৈরি করতে পারে, রেমিটেন্স দিতে পারে, ঋণ দিতে পারে, বীমা করতে পারে, পেনশনের মতো বিশেষ যে আর্থিক সাহায্যগুলো রয়েছে সেই পরিষেবাগুলো যোগান দিতে পারে, তার জন্য নিচের কোন স্কিমটা প্রযোজ্য? তোমরা বলো অপশন কি হবে? অপশন এ দীনদয়াল অন্তোদয় যোজনা, নাকি অপশন বি দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা, নাকি স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা, নাকি অপশন ডি প্রধানমন্ত্রী জনধন যোজনা? বলো অ্যান্সার কি হবে ফটাফট। জাতীয় মিশন কোনটি করেছে যেখানে কমে মৌলিক সঞ্চয় একদম ফান্ডামেন্টাল কিছু সেভিংস করতে পারবে, কিছু জমাতে পারবে লোকজন, কিছু ঋণ বা বীমা কিংবা পেনশন করতে পারবে, এর জন্য এই যে কমন যে আর্থিক সেবাগুলো দরকার, পরিষেবাগুলো দরকার, তার জন্য একটা অ্যাকাউন্ট খোলার যে স্কিম, সেটা কোন যোজনার মারফত করা হয়েছে? স্যার এটার অ্যান্সার প্রধানমন্ত্রী জনধন যোজনা। ডিটেল দেখে নিই স্যার একটুখানি। ন্যাশনাল মিশন ফর ফিনান্সিয়াল ইনক্লুশন বা শর্টে এটা হচ্ছে NMFI, এটা ফুল ফর্ম মনে রাখবে, অ্যাব্রিভিয়েশনে পরীক্ষায় আসে। ন্যাশনাল মিশন ফর ফিনান্সিয়াল ইনক্লুশন, ইট ইজ অলসো নোন অ্যাজ প্রধানমন্ত্রী জনধন যোজনা, PMJDY নামেও পরিচিত। তাহলে দুটো নাম রয়েছে, এটা একটু ভালো করে খেয়াল রাখবে। দিস মিশন এইমস, কি উদ্দেশ্যে করা হয়েছে? টু এনশিওর অ্যাক্সেস টু ফিনান্সিয়াল সার্ভিসেস ইনক্লুডিং বেসিক সেভিংস, ডিপোজিট অ্যাকাউন্ট, যাতে প্রত্যেক সাধারণ মানুষ কিছু বেসিক ন্যূনতম কিছু সেভিং করতে পারে, ডিপোজিট করতে পারে, কিছু রেমিটেন্স পাই, ক্রেডিট পাই, ইন্স্যুরেন্স পাই, পেনশন পাই, সমস্ত নাগরিকের জন্য। সে তুমি চাকরি করো না চাকরি করো, সমস্ত লোকের জন্য, পার্টিকুলারলি যারা আনব্যাংক, যাদের ব্যাংকে অ্যাকাউন্ট নেই, তাদের জন্য, সবারকে এগোনোর জন্য যে স্কিম, তারই নাম হচ্ছে প্রধানমন্ত্রী জনধন যোজনা, PMJDY, কিংবা এর অপর নাম হচ্ছে ন্যাশনাল মিশন ফর ফিনান্সিয়াল ইনক্লুশন, NMFI। খেয়াল রাখবে। চলো পরেরটা চলে আসি। হুইচ অফ দ্য ফলোইং প্লেস ওয়াজ নট রিটেন হর্ষবর্ধনা, নিচের কোন নাটকটি হর্ষবর্ধন লেখেননি? ভারতের শাসক, প্রাচীন যুগের শাসক, 606 সালে হর্ষাব্দ শুরু হয়েছিল, সেই হর্ষবর্ধন নিচের কোন নাটক লেখেননি? রত্নাবলী স্যার তিনি লিখেছিলেন, নাগানন্দ তিনি স্যার লিখেছিলেন, প্রিয়দর্শিকা তিনি লিখেছিলেন। তাহলে স্যার অ্যান্সার কোনটা হবে, কোনটা তিনি লেখেননি? দ্য রাইট অ্যান্সার ইজ বৃক্ষমা সর্বেশ্বরিয়াম, তিনি সেটা লিখেননি, তিনি এটা লেখেননি। চলো পরের কোশ্চেনে চলে আসি। পরের কোশ্চেন তোমাদের স্ক্রিনে রয়েছে। হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডস দ্যাট দেয়ার শ্যাল বি আ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? ভারতের কোন অনুচ্ছেদে, সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতে একজন উপরাষ্ট্রপতি থাকবে এটা বলে দেওয়া আছে? আর্টিকেল 61, নাকি আর্টিকেল 63, নাকি আর্টিকেল 65, নাকি আর্টিকেল 62? দুটো অ্যান্সার করো, কোনটি? যদি আমরা ডিটেলটা একটু দেখে নিই, ভারতবর্ষের যে সংবিধান, তার যে ইউনিয়ন লিস্ট, তার মধ্যে তোমার রয়েছে, অর্থাৎ পার্ট 5 এর মধ্যে স্যার এটা পড়ে যায়। তার মধ্যে স্যার আর্টিকেল 63 স্যার কি বলে দেওয়া আছে? দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। 64 কি বলে দেওয়া আছে? ভাইস প্রেসিডেন্ট তার কাজ কি? এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য কাউন্সিল অফ স্টেট, মানে রাজ্যসভার তিনি এক্স অফিসিও চেয়ারম্যান। 65 স্যার কি বলে দেওয়া আছে? ভাইস প্রেসিডেন্ট টু অ্যাক্ট অ্যাজ প্রেসিডেন্ট অর টু ডিসচার্জ হিজ ফাংশনস ডিউরিং দ্য ক্যাজুয়াল ভ্যাকান্সিজ ইন দ্য অফিস অর দ্য অ্যাবসেন্স অফ দ্য প্রেসিডেন্ট। যদি প্রেসিডেন্ট না থাকেন, অনুপস্থিতিতে, তাহলে প্রেসিডেন্টের হয়ে তাকে কাজকর্ম করতে হবে, এটা 65 বলে দেওয়া আছে। 66 কি বলে দেওয়া আছে? ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট। 67 কি বলে দেওয়া আছে? তিনি কতদিন থাকবেন, তার টার্ম কতদিন হবে। 68 কি বলে দেওয়া আছে?
টাইম অফ হোল্ডিং ইলেকশন টু ফিল ভ্যাকান্সি, যদি কোনো কারণে প্রেসিডেন্ট না থাকেন তাহলে সেক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট কিভাবে টাইম হোল্ড করে থাকবেন সেই বিষয়গুলো। 69 গুলো দেওয়া আছে ওথ অর অ্যাফার্মেশন বাই দ্য ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টের শপথ গ্রহণ। 70 কি বলে দেওয়া আছে ডিসচার্জ অফ প্রেসিডেন্টস ফাংশন ইন আদার কন্টিনজেন্সিস, ঠিক আছে, তিনি অন্যান্য বিষয়গুলোতে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কিভাবে প্রেসিডেন্টের কাজকর্মগুলো কিন্তু দেখভাল করবেন। 71-এ ম্যাটার্স রিলেটিং টু অর কানেক্টেড উইথ দ্য ইলেকশন অফ প্রেসিডেন্ট অর ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের যদি কোনো ব্যাপার হয় ইলেকশনে, তার যদি গ্যাপ থাকে তাহলে সেক্ষেত্রে 71-এর দ্বারা কানেক্ট হবে। 72-তে কি বলে দেওয়া আছে পাওয়ার অফ প্রেসিডেন্ট টু গ্রান্ট পারডনস, অর্থাৎ প্রেসিডেন্টের যে ক্ষমতা প্রদর্শনের ক্ষমতা সেটা ভাইস প্রেসিডেন্ট কি করে দেখাবেন সেটা তোমার বলে দেওয়া আছে এখানে, অথবা তিনি কি করে দেখাবেন না, তিনি কি করে সাসপেন্ড করতে পারেন, তিনি কি করে কমিউনিকেট বা রেমিট করতে পারেন সেই জিনিসগুলো বলে দেওয়া আছে। আর 73-তে কি বলে দেওয়া আছে এক্সটেন্ট অফ এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়ন, কেন্দ্রের প্রশাসনিক যে ক্ষমতাগুলো কি করে তিনি ডিলিং করতে পারবেন সেটা ক্ষমতা তার কাছে বলে দেওয়া আছে, তার ন্যস্ত আছে সেটা 73-তে ক্লিয়ার করে দেওয়া আছে। তাহলে ভাইস প্রেসিডেন্ট থাকবে কত নম্বর আর্টিকেল বিষয়বস্তু, বিষয়বস্তু হচ্ছে 63-র বিষয়বস্তু, আর্টিকেল 63-র বিষয়বস্তু। চলো পরেরটা, which of the following is not an amendment made to the Airport Economic Regulatory Authority বা এরা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2021 সালে এয়ারপোর্ট ইকোনমিক রেগুলেটরি অথরিটি নিচের কোন অ্যামেন্ডমেন্টটি করেননি? তো এটা কঠিন জিনিস, কারেন্ট অ্যাফেয়ার্স, আমি ডাইরেক্ট অ্যান্সারটাও দিয়ে দিয়েছি। এ মেজর এয়ারপোর্ট ইজ ওয়ান হুইচ হ্যাজ অ্যান অ্যানুয়াল ট্রাফিক অফ মিনিমাম 35 লাখ প্যাসেঞ্জার, অর্থাৎ একটি প্রধান বিমানবন্দর হলো এমন বিমানবন্দর যেখানে বার্ষিক কমপক্ষে 35 লক্ষ যাত্রী চলাচল করে, এইটাই কিন্তু অ্যামেন্ডমেন্ট করে কনফার্ম করা হয়েছিল, ঠিক আছে, সরি এটা করা হয়নি, বাদবাকিগুলো সব করা ঠিকঠাক আছে, বাদবাকিগুলো কিন্তু অ্যামেন্ডমেন্টে বলে দেওয়া আছে, এইটা কিন্তু কোথাও উল্লেখ করা ছিল না, ঠিক আছে। তো জিনিসটা কি স্যার একটু দেখে নিই। এয়ারপোর্ট ইকোনমিক রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, এয়ারপোর্ট ইকোনমিক রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা এরা, এই সংস্থাটার 2008 সালে প্রথম তারা একটা আইন বার করেছে, যেটা পরবর্তীকালে 2021 সালে কি হয়েছিল অ্যামেন্ড করা হয়েছিল আইনটা, এবং সেই আইন দ্বারা কি বলা হচ্ছে এই যে সংস্থাটা অর্থাৎ এয়ারপোর্ট ইকোনমিক রেগুলেটরি অথরিটি, এরা কি করবে টু রেগুলেট ট্যারিফস, তারা ট্যাক্স নিতে পারবে, মানে তারা কর নিতে পারবে, তারা ফি নিতে পারবে, ট্যারিফস নিতে পারবে, অ্যান্ড আদার চার্জেস, তারা চার্জ নিতে পারবে ফর অ্যারোনটিক্যাল সার্ভিস ফর এ গ্রুপ অফ এয়ারপোর্টস, অ্যারোনটিক্যাল সার্ভিস তারা কিন্তু সেটা তারা চার্জ নিতে পারবে, তারা পেমেন্ট নিতে পারবে। দিস change extends ERA's regulatory reach and encourage the development of smaller airports by enabling the government to club profitable and non-profitable airports for the binding purpose. এর মারফত যেগুলো পিছিয়ে পড়া বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দরগুলো তারা যাতে অন্যান্য কাজকর্ম করতে পারে তার জন্য সেখানে একটু এগিয়ে দেওয়ার প্রয়াস করা হয়েছে। এরার তাহলে কাজ কি? এরা অর্থাৎ এয়ারপোর্টস ইকোনমিক রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া continues to regulate tariffs, airport development fees and other charges related to the aeronautical service. Aeronautical services সঙ্গে সঙ্গে সম্পর্কিত যে কোনো রকম চার্জ, এয়ারপোর্ট ডেভেলপমেন্ট ফি এবং রেগুলেট ট্যারিফসকে কন্ট্রোল করে থাকে কে? এয়ারপোর্ট ইকোনমিক রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। তাহলে এই যে চেঞ্জেস হলো, এই যে অ্যামেন্ডমেন্ট হলো 2021 সালে, এর দ্বারা কি ব্যাপক প্রভাব পড়লো? প্রভাব পড়লো দুটো। এক, এনকারেজে স্মলার এয়ারপোর্ট ডেভেলপমেন্ট, যারা একদম ছোট ছোট এয়ারপোর্ট তাদেরকে ডেভেলপ করার প্রয়াস করা হলো। আর দুই, এক্সপ্যান্ডস এরাস রেগুলেটরি অফ স্কোপস, এই যে সংস্থাটা এয়ারপোর্টস ইকোনমিক রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, এর কাজ করার ধরনটা আরেকটু বৃদ্ধি পেল, ঠিক আছে। যারা ছোট ছোট এয়ারপোর্ট বাই অ্যালাউইং গভর্নমেন্ট টু ক্লাব এয়ারপোর্ট, the amendment aims to make smaller, less profitable airport more attractive to private investor, যাতে প্রাইভেট ইনভেস্টররা যাতে সেখানে বিনিয়োগ করে তার জন্য ছোট ছোট এয়ারপোর্ট গুলোকে আরো প্রমোট করার চেষ্টা করা হলো। আর দুই, অ্যামেন্ডমেন্ট এক্সপেন্ডস, অ্যামেন্ডমেন্টটা কি করলো? এই যে এরা অর্থাৎ এয়ারপোর্টস ইকোনমিক রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, এই সংস্থাকে কি করলো? টু ইনক্লুড গ্রুপ অফ এয়ারপোর্ট স্ট্রিমলিং ট্যারিফ রেগুলেশন অ্যান্ড দ্য পটেনশিয়াল ক্রিয়েটিং মোর এফিশিয়েন্ট এয়ারপোর্ট সিস্টেম, অর্থাৎ মোর এফিশিয়েন্ট এয়ারপোর্ট তৈরি করার দিকে, ডেভেলপ করার দিকে এর কাজকর্ম করার পাওয়ারটাকে আর একটু বৃদ্ধি করে দিল। তো এটা কিন্তু ছিল না, এটা হচ্ছে রাইট অ্যান্সার। বলেছিল নট কোনটা, তো এটা হচ্ছে অ্যান্সার, বাদ বাকিগুলো সবকটাই কিন্তু ছিল অপশনের মধ্যে। চলো লাস্ট কোশ্চেন আজ তোমাদের স্ক্রিনে রয়েছে, ম্যাচ দ্য ফলোইং ইনস্টিটিউটস হুইচ দে আর রেসপেক্টিভ ফাউন্ডার্স অফ ব্রিটিশ ইন্ডিয়া। কোন প্রতিষ্ঠানের নাম দেয়া আছে
আর তাদের রেসপেক্টিভ যারা ফাউন্ডারদের নাম দেওয়া আছে। তো এবার তোমরা বলবে, ম্যাচ করো যে কোন প্রতিষ্ঠান কোন ফাউন্ডার বানিয়েছে। এশিয়াটিক সোসাইটি কে বানিয়েছে বাবা? এসআইটি বানিয়েছে স্যার উইলিয়াম জোন্স। সালটা তোমরা কমেন্টে জানিয়ে দাও। সংস্কৃত কলেজ অফ বেনারস কে বানিয়েছে বাবা? বানিয়েছেন জোনাথন ডানকান। স্যার ফোর্ট উইলিয়াম কলেজ কে বানিয়েছেন? ফোর্ট উইলিয়াম কলেজ বানিয়েছেন লর্ড ওয়েলেসলি। আর ক্যালকাটা মাদ্রাসা কে বানিয়েছেন স্যার? বানিয়েছেন ওয়ারেন হেস্টিংস। সুতরাং যদি অপশন দেখা যায় তাহলে এ হবে 4, বি হবে 3, সি হবে 2, ডি হবে 1। কোন অপশনটা আছে বাবা? এ বি সি ডির মধ্যে তাকিয়ে দেখো, সি। এ 4, বি 3, সি 2, ডি 1। এইটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তোমরা কবে কারা কে কি বানিয়েছেন সালগুলো স্যার একটু কমেন্টে জানিয়ে দাও দেখি। ঠিক আছে, আর এই সম্পূর্ণ নোটটা পাওয়ার জন্য তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করে যেও, দেখো যেটা তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর তোমাদের আর কি কি লাগবে, তোমরা কি কি চাইছো, তুমি কোন স্টেজে রয়েছো, কোন ধরনের অ্যাসপিরেন্ট, তুমি সবে শুরু করলে নাকি তুমি মোটামুটি পড়াশোনা করে ফেলেছো, নাকি তুমি অ্যাডভান্স লেভেলে রয়েছো, সেটা তুমি কমেন্টে জানিয়ে দাও। আর সেখানে তোমার কি সমস্যা হয় সেটাও তুমি শেয়ার করতে পারো। যদি সবাই মিলে আমাদের টার্গেট করতে পারি, সেই জন্যই কিন্তু আমরা এই বাংলায় প্রয়াস করছি। আমরা সবাই মিলে বড় হব। তোমরা প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, সফল হও। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আজকে এই অবধি, পরের দিন কাছে দেখা হচ্ছে।